অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ইউটিউব ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আবার তোমাদের সামনে আমি ফিরে আসলাম তোমাদের বাংলা বিষয়ের আজকের পাঠ গাছের কথা এই রচনাটি আলোচনা করব বলে তোমরা অবশ্যই চ্যানেলটি দেখবে এবং যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটা দেখবে। অনেক কিছু জানার আছে, তো বেশি কথা না বলে আমরা শুরু করছি আজকের যে আলোচনা গাছের কথা। এই গাছের কথা রচনাংশটির যিনি লেখক তিনি ভারতের তথা এই বাংলার একজন ধন্য সন্তান, কৃতি সন্তান আচার্য জগদীশ চন্দ্র বসু। তার নাম বিজ্ঞানের ইতিহাসে, বিজ্ঞান সাধনায় বাঙালি হিসেবে চির অবিস্মরণীয় হয়ে আছে, তোমরা অবশ্যই জানো। বিশেষ করে তার যে খ্যাতি বিজ্ঞান বিষয়ে, তিনি প্রথম দেখিয়েছিলেন যে শুধু প্রাণীরই প্রাণ আছে এটা নয়, উদ্ভিদ হিসেবে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদেরাও উত্তেজনায় সাড়া দিতে পারে, উদ্ভিদেরও মানুষের মতো সুখ দুঃখ ব্যথা বেদনা অনুভব আছে। এই প্রবন্ধে সেটাই আমরা জানব যে মানুষ যেমন দুঃখ কষ্ট ব্যথা বেদনায় জর্জরিত হয়, আনন্দিত হয়, আবেগপ্লুত হয়, তেমনি করে গাছের মধ্যেও যে দুঃখ কষ্ট ব্যথা বেদনায় তারাও কি হয়, ব্যথিত হয়, আবেগাপ্লুত হয়, আনন্দিত হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে অবশ্যই আমাদের জানার খুব আগ্রহ যে সত্যি কি গাছ মানুষের মতোই উত্তেজনায় সাড়া দিতে পারে? সত্যি কি গাছ মানুষের মতোই সৎ ব্যবহার সম্পন্ন হয়? সত্যি কি গাছ মানুষের মতোই দুঃখ পেলে কাঁদে? সত্যি কি গাছ এর বৃদ্ধি বিকাশ আছে? এটা আমাদের জানা অত্যন্ত দরকার। আমাদের যে গাছের কথা রচনাটি, এই গাছের কথা রচনাটি যিনি লেখক আচার্য জগদীশ চন্দ্র বসু, যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সে মূল গ্রন্থ হচ্ছে অব্যক্ত। যে অব্যক্ত গ্রন্থের আচার্য জগদীশ চন্দ্র বসু 20টি রচনা তিনি লিপিবদ্ধ করেছেন। এই 20টি রচনায় কিন্তু বিজ্ঞানকে নিয়ে, জীবের রিসার্চ সংক্রান্ত, জীব সংক্রান্ত গবেষণা বিষয়ে তিনি এই 20টি রচনা এই অব্যক্ত গ্রন্থের মধ্যে সংকলিত করেছেন। এই বাংলার কৃতি সন্তান অবিভক্ত বাংলা, অর্থাৎ আমাদের পূর্ব বাংলা বাংলাদেশ এবং আমাদের পশ্চিম বাংলায় বাংলা যখন অবিভক্ত ছিল, এই দুই বাংলার কৃতি সন্তান, তখন তিনি 1858 খ্রিস্টাব্দে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি পড়াশোনা করেছিলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ে এবং তিনি কলকাতার বিভিন্ন কলেজে তিনি পরবর্তীতে বিজ্ঞান সাধনায় তিনি স্থান পেয়েছিলেন। তার বিজ্ঞান সাধনার ক্ষেত্রে অসামান্য কৃতির জন্য 1914 খ্রিস্টাব্দে আচার্য জগদীশ চন্দ্র বসুকে বিজ্ঞানাচার্য উপাধি দেওয়া হয়। তখন থেকেই তার নামের পাশে আচার্য শব্দটি লাগানো হয়, আচার্য জগদীশ চন্দ্র বসু। তাহলে আমরা জানলাম যে আচার্য জগদীশ চন্দ্র বসু তার অসামান্য খ্যাতি, বিজ্ঞান সাধনায় তার অসামান্য সাফল্য, এর জন্য তার স্বীকৃতি স্বরূপ তাকে 1914 সালে বিজ্ঞানাচার্য উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও 1916 খ্রিস্টাব্দে আচার্য জগদীশ চন্দ্র বসুকে স্যার হিসেবে ভূষিত করা হয়, স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু। তাহলে আমাদের এই অষ্টম শ্রেণীর যে পাঠ গাছের কথা, এই রচনাটি ছোট্ট হলেও কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ
কিছু বিষয় আছে যেটা তোমাদের একান্ত জানা দরকার। যে কি, গাছও যে মানুষের মতো সাড়া দিতে পারে, গাছও যে মানুষের মতো সুখ দুঃখ ব্যথা বেদনা বৃদ্ধি বিকাশ আছে, সেই সম্বন্ধে আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন। তাহলে আমরা লাইন বাই লাইন জানব যে কিভাবে আচার্য জগদীশ চন্দ্র বসু গাছের প্রতি, গাছের ভাষা বুঝতে পেরেছেন, গাছে প্রকৃতির বিভিন্ন যে উপাদান, প্রত্যেক উপাদানের সঙ্গে তিনি পরিচিত হতে পেরেছেন। তার একটি প্রবন্ধে আমরা দেখি, বলছে নদীকে জিজ্ঞেস, নদীর সাথেও জগদীশ চন্দ্র বসু কথা বলছেন। কি বলছেন? নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদী আচার্য জগদীশ চন্দ্র সঙ্গে কথা বলছেন কি, মহাদেবের জটা হইতে। তাহলে দেখো যে নদীর ভাষাও তিনি বুঝতে পারতেন। যে নদীকে জিজ্ঞেস করছে, নদী তুমি কোথায় হতে আসিয়াছ? নদী বলছে মহাদেবের জটা হইতে। কোথায় যাইবে? বলছে মহাদেবের পদতলে। যে আচার্য জগদীশ চন্দ্র বসু নদীর ভাষা বুঝতেন, যে আচার্য জগদীশ চন্দ্র বসু গাছের ভাষা বুঝতেন, যে আচার্য জগদীশ চন্দ্র বসু প্রকৃতির বিভিন্ন উপাদানে কীটপতঙ্গের সংজ্ঞা বুঝতেন, কথা বুঝতে পারতেন, সে আচার্য জগদীশ চন্দ্র বসু গাছ নিয়ে, গাছ যে মানুষের মতোই বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তার কয়েকটি কথা তোমাদের গাছের কথা রচনাংশে তিনি তুলে ধরেছেন। তাহলে দেখা যাক এই আলোচনায় আমরা কি কি দেখতে পাই। তাহলে তোমরা পৃষ্ঠা, তোমাদের যে বইয়ের পৃষ্ঠা খুলবে, 83 পৃষ্ঠা আছে পঞ্চম পাঠ, গাছের কথা, জগদীশ চন্দ্র বসু। তিনি বলছেন, লিখেছেন কি, আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। তারপর গাছ পাখি কীট পতঙ্গ দিগকে ভালোবাসিতে শিখিয়াছি। সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। তাহলে এখানে কি পাওয়া গেল? যেখানে জগদীশ চন্দ্র বসু তার বাল্যকালের, তার শিশুকালের কথা বলেছেন। যখন তিনি আগে মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন তখন তাকে ফাঁকা ফাঁকা লাগতো, কারণ তখন গাছ প্রকৃতি সম্বন্ধে তিনি ভালোভাবে প্রকৃতিকে বুঝে উঠতে পারেননি। যখন তিনি কি করলেন, কীট পতঙ্গ ইত্যাদি, কীট পাখি গাছপালা ইত্যাদিকে যখন তিনি ভালোবাসতে শিখলেন, তখন তাদের সঙ্গে তার বন্ধুত্ব হলো, তাদের কথা তিনি বুঝতে পারতেন। তাহলে প্রথম দিকে যখন তাদের সঙ্গে বন্ধুত্ব হয়নি, তখন তাকে একা একা লাগতো, ফাঁকা ফাঁকা লাগতো। যখন এই গাছপালা পশু পাখি কীট পতঙ্গকে ভালোবাসতে লাগলেন, তখন তাদের কথা তিনি বুঝতে পারতেন এবং তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে সব কিছু জানিতাম না। তাহলে লেখকের আগে জানা ছিল না যে গাছেরাও খাওয়া দাওয়া করে। তাহলে গাছের সঙ্গে যখন বন্ধুত্ব হলো, তখন তিনি জানতে পারলেন যে এরা কথা বলে না ঠিকই, ইহাদের আবার একটা জীবন আছে আমাদের মতো, অর্থাৎ মানুষের মতো। গাছেরাও কি, আমরা যেমন দিনে দিনে বাড়ি, গাছেরাও দিন দিন কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। এসব জগদীশ চন্দ্র বসু ছোট বয়সে জানতেন না। এখন বুঝিতে পেরেছি। এখন কি বুঝিতে পেরেছি? যে ইহাদের মধ্যে আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই। আমাদের যেন অভাব থাকে, আমাদের যেমন দুঃখ কষ্ট থাকে, এদেরও তেমন অভাব এবং দুঃখ কষ্ট কিন্তু আছে। তাহলে গাছেরও অভাব, গাছেরও দুঃখ কষ্ট আমাদের মতো আছে। জগদীশ চন্দ্র বসু তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর জানতে পারলেন। জীবন ধারণ করিবার জন্যে ইহাদিগকে সর্বদা ব্যস্ত থাকিতে হয়। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যে কেহ চুরি ডাকাতি করে। অর্থাৎ আমরা যেমন জীবন ধারণের জন্য কি করি, সবসময় সদা ব্যস্ত, সবসময় ইনকামমুখী, কিভাবে সঞ্চয় হবে, কিভাবে সংসার চলবে, কোথায় হাট করব, বাজার করব, ইত্যাদি ইত্যাদি মানুষ শশব্যস্ত হয়ে থাকে। সেরকম গাছেরাও নিজের জীবন ধারণের জন্য, নিজকে বাঁচানোর জন্য তারাও কিন্তু শশব্যস্ত হয়ে থাকে। আমরা যেমন নিজের সংসার নির্বাহ করার জন্য কোনো সময় অসৎ পথ অবলম্বন করে থাকি, গাছেরাও সেরকম চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, ইহাদের মধ্যে আবার কিছু কিছু দেখা যায়। মানুষ যেমন সদ্গুণ সম্পন্ন হয়, ভালো গুণ সম্পন্ন হয়, সচ্চরিত্র হয়, গাছেদের মধ্যে সেরকম সদ্গুণ সম্পন্ন গাছ, সচ্চরিত্র গাছ, স্বভাব
সুমতি গাছ দেখতে পাওয়া যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়, ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব। আমাদের যেমন একটা মানুষের সঙ্গে অপর মানুষের বন্ধুত্ব হয়, একটা মানুষ যেমন অন্য মানুষকে আমরা কি করি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তেমনি গাছও তাদের প্রতিবেশী গাছগুলোর সঙ্গে বন্ধুত্ব করে, তারা একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থ ত্যাগ, গাছেও তাহা দেখা যায়। মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করেন, সন্তানের জন্য নিজের জীবন দান উদ্ভিদে সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। ক্রমে এসব কথা তোমাদিগকে বলব। বলছেন তিনি, কি বুঝতে পারলেন যে কি মানুষের যেমন সব থেকে বড় গুণ হচ্ছে স্বার্থ ত্যাগ করা। একজন মা 9 মাস 10 দিন গর্ভবতী থাকার পর সন্তান প্রসব করতে গিয়ে কি নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, তবুও মা এত কষ্ট পায়, তবুও নিজের সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য সে স্বার্থ ত্যাগ করতে পারে, এরকম আমরা অহরহ দেখে থাকি। সেরকম একটা গাছও তার সন্তানকে প্রতিপালন করার জন্য, সন্তানকে টিকিয়ে রাখার জন্য, সন্তানের অস্তিত্বকে ধরে রাখার জন্য একটা উদ্ভিদ, একটা গাছও নিজের জীবন দিয়ে দিতে পারে। অর্থাৎ মানুষ যেমন তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে, একজন মা যেমন তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে, একটা গাছও তেমনি তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে। তাহলে এটুকুর মধ্যে লেখক কি দেখলেন, যে গাছেরাও মানুষের মতো স্বভাব গুণ সম্পন্ন। গাছেরও মানুষের মতো দুঃখ কষ্ট ব্যথা বেদনা আছে। গাছেরও মানুষের মতো দিন দিন বৃদ্ধি পায়। গাছেদেরও মধ্যে সদ্গুণ সচ্চরিত্রতা আছে। গাছেরও বিপদ আপদে কি হয়, চুরি ডাকাতি করে থাকে। গাছেদের মধ্যেও সব থেকে বড় গুণ যে দেখা যায়, যে নিজের সন্তানের জন্য জীবন উৎসর্গ করা। যেমন একজন মানুষ তার মা তার সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে, বিলিয়ে দিতে পারে, একটা উদ্ভিদ, একটা গাছ তার শিশু গাছের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারে। তাহলে এই যে কথা, মনে হয় যে এই কথাগুলো কল্পনা মাত্র। কে বলছেন? লেখক বলছেন যে তোমরা হয়তো ভাববে যে এই যে কথাগুলো, যে গাছও কি তাহলে চুরি ডাকাতি করে, গাছেও তাহলে বৃদ্ধি বিকাশ হয়, গাছও তাহলে কি আমাদের মতো সদ্গুণ সম্পন্ন হয়, গাছেরাও গাছেদের মধ্যে বন্ধুত্ব করতে পারে, গাছেরাও গাছেদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, গাছেরা তার নিজের সন্তানকে প্রতিপালন করার জন্য নিজের উৎসর্গ করে দিতে পারে, এটা আমাদের কাছে, তোমাদের কাছে অলিক কল্পনা বলে মনে হতে পারে। তো যাই হোক, লেখক বলছেন এটা অলিক কল্পনা নয়, এটা বাস্তব সত্য, সেটা তোমাদেরকে আজকে বলবো। তাহলে কি বলছে শুনে নি। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ, মনে করো কোন গাছের তলাতে বসিয়াছ, ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। গাছের নিচে এক পাশে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। এক সময় এক ডালে কত পাতা ছিল, এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। লেখক বলছেন যে ধরে নাও এটা পরীক্ষা করার জন্য তুমি নিজে একদিন চলে যাও, যে একটা গাছের নিচে গিয়ে বসো, যে গাছটাতে ঘন সবুজ পাতাতে ভর্তি হয়ে আছে, অর্থাৎ সবুজ পাতায় ঢাকা আছে, এরকম একটা গাছ, সুন্দর গাছের নিচে গিয়ে বসো। গাছের নিচে গিয়ে বসে দেখতে পাবে যে গাছের নিচে একটা শুষ্ক ডাল, অর্থাৎ শুকনো ডাল পড়ে আছে। সেই গাছেরই ডাল একটা ভেঙে পড়ে আছে, ধরো শুকিয়ে গেছে ডালটা, সেটাতে পাতা নেই। তাহলে কি বোঝা গেল, তুমি একটা গাছের নিচে গিয়ে বসলে, যে গাছটার নিচে গিয়ে বসলে ছায়া সমৃদ্ধ গাছ, লতা পাতায় পরিপূর্ণ গাছ, সবুজ পাতায় ঢাকা গাছ, এরকম একটা সৌন্দর্যময় গাছের তলায় গিয়ে তুমি বসবে। বসে হয়তো তুমি খেয়াল করে দেখবে যে ওই গাছের নিচে আরেকটা ডাল, সেটা শুকনো ডাল পড়ে আছে। তাহলে তুমি যে গাছের নিচে বসে আছো সেটা সবুজ সতেজ গাছ, আর তার নিচে যে ডালটা পড়ে আছে সেটা শুকনো গাছ। ধরো এটা করছো তুমি, এখন সব শুকায় গিয়েছে, ডালের গোড়ায় উই ধরিয়েছে। যে শুকনো ডালটা পড়ে আছে সেই ডালটাতে কোনো পাতা নেই, পুরো শুকিয়ে গেছে, এমনকি ডালটার গোড়াতে একটু করে উই ধরে গেছে, অর্থাৎ উই পোকা ধরে গিয়েছে, পোকা ধরে গেছে ডালটাতে। আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না। কিছুদিন পর, আর যখন বেশ কিছুদিন পর তুমি যাবে,
দেখবে যে গাছে যে গাছটা নিচে বসেছিলে সেটা ঠিক সুস্থ সতেজ সবল হয়ে আছে, সেটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। কিন্তু যে ডালটি তুমি দেখে এসেছিলে শুকনো ডাল, ওই ধরা ডাল, সেই ডালটি ইহার চিহ্ন থাকিবে না, সেটা কি হচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাটির সাথে মিশে যাচ্ছে ডালটা। তাহলে একই জিনিস, একটা ডাল শুকনো ডাল পড়েছিল সেটা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। আবার দেখো একটা গাছের ডাল যেটাতে লতা পাতায় পরিপূর্ণ, সবুজ পাতায় পরিপূর্ণ, সেই ডালটা কিন্তু পাতায় সমৃদ্ধ পরিপূর্ণ, সেই ডালটা কিন্তু সতেজ এখন আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে বিপরীত ঘটনা ঘটছে না, যে একটা ডাল শুকিয়ে যাচ্ছে মাটিতে পড়ে থাকা, মিশে যাচ্ছে, অথচ গাছের উপরে থাকা ডালটি সমৃদ্ধশালী হয়ে আছে। আচ্ছা বলো তো, এই গাছ আর মরা ডালে কি পার্থক্য? তাহলে আমাদের নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন জাগা উচিত, এই যে মরা ডালটা নিচে পড়েছিল, এই ডালটা আর ওই গাছের ডালটার মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্য হলো, লেখক বলছেন, গাছটি বাড়িতেছে আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে, অর্থাৎ গাছের উপরে যে ডালটা আছে সেটা বাড়ছে, আর নিজে যে ডালটা পড়ে আছে সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এর প্রধান পার্থক্য হলো একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নেই। তাহলে কি পার্থক্য? যে ডালটা গাছে লেগে আছে, গাছের সাথে যুক্ত হয়ে আছে, সেটাতে জীবন আছে, আর যে ডালটা মাটিতে পড়ে আছে সেটাতে কোনো জীবন নেই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। তাহলে জীবনের ধর্মই হচ্ছে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত সেটা সতেজ থাকবে। জীবিতের আরেকটা লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়াচড়া করে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না, লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ। বলছে আরেকটা প্রাণের লক্ষণ, জীবনের লক্ষণ হচ্ছে গতিময়তা, অর্থাৎ যে গাছটি লতা পাতায় পরিপূর্ণ তার গতি আছে, কিন্তু যেটি পড়ে আছে তার গতি নেই। যদিও গাছের গতি সহজে বোঝা যায় না, যে একটা গাছ কখন কখন বৃদ্ধিপ্রাপ্ত হয় আমরা প্রতিদিন দেখলে সেটা বুঝতে পারি না, কিন্তু একটা লতা পাতাকে যদি দেখি যে লতা পাতা কখন যেন পেঁচিয়ে 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 একটা বড় গাছ ফুটে, অর্থাৎ লতা পাতা তার স্থান পরিবর্তন, গতিময়তা পেয়েছে। তাহলে এখানে লেখক দেখালেন যে মরা যে ডালটা, সেই ডালটা আর গাছের যে ডালটা, সেই ডালটার মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্য হচ্ছে একটাতে জীবন আছে, ওই জন্য সবুজ পাতাযুক্ত ডালটি সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। জীবনের অর্থে, জীবনের মানে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, জীবন থাকলেই সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর জীবন না থাকলে সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি জীবিত আছি, তুমি জীবিত আছো, ততক্ষণ পর্যন্ত আমার সৌন্দর্য, ততক্ষণ পর্যন্ত আমার বৃদ্ধি, ততক্ষণ পর্যন্ত আমার বিকাশ। কিন্তু আমি যদি মরে যাই, তার 2 ঘন্টা পর থেকে আমার অধঃপতন শুরু, আমার বডিটা কি করবে? পচতে শুরু করবে। তখন আমার সৌন্দর্য, আমার কিছুই থাকবে না, আস্তে আস্তে আমার দেহটা মাটির সাথে কি হবে? মিশে যাবে। সেরকম গাছেরও যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে সতেজ, ততক্ষণ পর্যন্ত সে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবার যখন সেটা মরে যাবে, সেও একই রকম করে মাটির সাথে মিশতে শুরু করবে। তাহলে এটা পার্থক্য দেখালেন, যে গাছের জীবন আছে, গাছের গতি আছে, একটা শুকনো ডালের সঙ্গে তুলনা করে পার্থক্যটা বুঝালেন। এবার আসছে, জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়া থাকে, কেবল ডিমের জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিমে জীবন ঘুমাইয়া থাকে, উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে। বীজগুলি যেন গাছের ডিম, বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। মাটি, উত্তাপ, জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম হয়। এখানে আর একটা তুলনা করছেন, যে ওদের তো জীবন আছে, মানুষেরও জীবন আছে, অন্যান্য প্রাণীরও জীবন আছে, পাখি পশু পাখির জীবন আছে, তাহলে ওদের জন্ম কিভাবে হয়? তাহলে আমরা সাধারণভাবে দেখি যে একটা পাখির ডিম বা একটা মুরগির ডিম বা যে কোনো ডিম হোক, তো ডিমটাকে জড় পদার্থ বলে মনে হয়, সে ডিমে কোনো প্রাণ থাকে না, কিন্তু সে ডিমের মধ্যে কি থাকে? সুপ্ত প্রাণ লুকিয়ে থাকে। ওই ডিমটা অনুকূল পরিবেশে এসে যখন গরম হবে, অনুকূল পরিবেশে এসে যখন গরম হবে, তখন উত্তাপ পেলে, তাপ পেলে ডিমটি ফুটে কি হয়? প্রাণের সৃষ্টি হয়, বাচ্চা হয়। জগদীশচন্দ্র বসু একই রকম তুলনা করেছেন একটি গাছের বীজ, সেটিও জড় পদার্থ, কিন্তু সেই বীজের মধ্যে একটা সুপ্ত গাছ,
একটা শিশু গাছ ঘুমিয়ে থাকে। ওই বীজটা যখন সঠিক অনুকূল পরিবেশ পায়, অর্থাৎ উপযুক্ত জল, উপযুক্ত মাটি, উপযুক্ত বাতাস পায়, তখন সে সুপ্ত বীজ বীজ থেকে যে সুপ্ত শিশু গাছটি সেটি অঙ্কুরিত হয়ে শিশু গাছের জন্ম হয়। তাহলে মানুষ প্রাণীর সঙ্গে আর উদ্ভিদের সঙ্গে জন্ম বৃত্তান্তটাও কিন্তু একই। যে একটা ডিম হচ্ছে জড় পদার্থ, সেখানে প্রাণ থাকে না, কিন্তু ওই ডিমের মধ্যে শিশু প্রাণ সুপ্ত অবস্থায় থাকে। ওই ডিমটি উপযুক্ত উত্তাপ পেলে, উপযুক্ত পরিবেশ পেলে সেই ডিম ফুটে কি হয়, শিশু বাচ্চা তৈরি হয়। একই রকম করে একটি গাছের বীজ, সেটিও জড় পদার্থ, তার মধ্যে সুপ্ত প্রাণ লুকিয়ে থাকে। সেই বীজটি যদি উপযুক্ত মাটি, উপযুক্ত জল, উপযুক্ত বাতাস পায়, তাহলে সেই গাছ বীজটি থেকেও শিশু উদ্ভিদের জন্ম হতে পারে। তাহলে ওখানে ডিমের সাথে এখানে কিসের তুলনা করা হলো, বীজের তুলনা করা হলো। এবার বলছেন, বীজের উপর এক কঠিন ঢাকনা মানুষের মধ্যে, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। যে বীজটি থাকে, বীজের উপর একটা কঠিন ঢাকনা খোলস থাকে, সেই খোলসের মধ্যে বৃক্ষ শিশু অর্থাৎ শিশু উদ্ভিদ কি থাকে, নিরাপদে নিদ্রা ঘুমিয়ে থাকে, ওই সময় সুপ্ত অবস্থায় থাকে। বীজের আকার নানা রকম, নানা প্রকার, কোনটি অতি ক্ষুদ্র, কোনটি অতি বড়। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। এই যে বীজের আকৃতি উদ্ভিদের, সে বীজ সাইজে কোনোটা ছোট, কোনোটা অনেক বড়, কোনোটা অনেক ক্ষুদ্র। কিন্তু বড় বীজ থেকে যে বড় গাছ হবে এমন কোনো কথা নয়, আর ছোট বীজ থেকে যে ছোট গাছ হবে এমন কোনো কথা নয়, বলা বড় মুশকিল। বড় বীজ থেকে, তাহলে একটা ক্ষুদ্র বীজ, সে বীজ থেকে যে কত বড় গাছ হতে পারে সেটা কল্পনার অতীত। অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্ম হয়। যে বটগাছ সব থেকে বিশাল আকৃতি গাছ, সব থেকে বৃহদায়তন গাছ, সেই বটগাছ যে বীজ থেকে জন্ম হয়েছে, সেই বীজটা সর্ষের বীজের থেকেও ছোট। তাহলে কল্পনা করা যায়, একটা সর্ষের বীজের মধ্যে একটা এত বড় বটগাছের প্রাণ লুকিয়ে ছিল, একটা জীবন লুকিয়ে ছিল। অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকে আছে? কেউ ভাবতে পেরেছিল যে এত বড় একটা বট গাছ একটা ছোট্ট সর্ষে দানার পরিমাণ বীজের মধ্যে লুকিয়ে থাকতে পারে? তোমরা হয়তো কৃষক দিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকে বীজ মানুষ ছড়ায় না, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। শিমুল গাছ অনেক দেখিয়াছ, শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায়, তখন তাহার মধ্যে হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছোটবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম। হাত বাড়াইয়া ধরিতে গেলেই বাতাস তুলোর সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত। এই প্রকার দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িত। বলছি, এই বীজ কিভাবে গাছগুলো ছড়িয়ে পড়ে? যে বড় বড় যে জঙ্গল আছে, সুন্দরবন আছে, আফ্রিকার অরণ্য আছে, এগুলোতে কি তাহলে বীজ মানুষ বপন করে করে বীজ ছড়িয়েছিল না? বলছি, কোন কোন জায়গায় মানুষ নিজ প্রয়োজনে, কৃষি ক্ষেত্রে, নিজের প্রয়োজনে, শস্য ক্ষেত্রে কি করে, বীজ বপন করে গাছ উৎপাদন করে। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলোতে মানব শূন্য জায়গা, সেগুলোতে গাছ হয় কিভাবে? হয়তো পাখি তার মুখে করে বীজ বহন করে নিয়ে গিয়ে কোনো দূরদেশে ফেলে দেয়, সেখানে গাছ জন্ম হতে পারে, সেখানে গাছ জন্ম হতে পারে। বা এই জন্য দেখা যায় যে যেখানে মানে একটা দ্বীপ আছে, যেখানে একটা স্থলে যায়, যেখানে মানুষ কোনোদিন যায়নি, মানুষ কল্পনা করতে পারেনি, সেখানে পাখির দ্বারা বীজ বাহিত হয়ে সেখানে কি গাছের জন্ম হয়, সে নিরাপদে কি বাড়তে থাকে। যেমন এখানে উদাহরণস্বরূপ তিনি তুলে ধরেছেন যে বাতাসে অনেক বীজ দূরদেশে ছড়িয়ে পড়ে। শিমুল গাছ, ছোট ছোট বীজ, অথচ এত বড় গাছ। সে শিমুল গাছের তুলোতে যখন শিমুল ফলটা ফেটে যায়, তুলোগুলো যখন উড়ে, সেই তুলোর মধ্যে বীজ থাকে, সেই বীজটা অনেক দূরদেশে যেখানে সেখানে উড়ে গিয়ে পড়ে, সেখান থেকে নতুন নতুন শিমুল গাছ তৈরি হতে পারে। লেখক বলছেন, তিনি যখন ছোট ছিলেন তখন সেই শিমুল ফলগুলো যখন বা তুলোর সঙ্গে উড়ে বেড়াতো,
তখন তারা ধরার চেষ্টা করতেন, ধরতে যেতেন, কিন্তু দেখা গেল ওই তুলো বাতাসে উড়িয়ে নিয়ে গিয়ে অনেক দূরে চলে যেত, সেটা ধরতে পারতেন না। তাহলে মানুষের দ্বারা বীজ প্রতিস্থাপিত হয়, পাখির দ্বারা হয়, বায়ুর দ্বারা হয়, বন্যার জলের দ্বারা হয়, ইত্যাদি মাধ্যমে বীজ বাহিত হয়ে যত্রতত্র কি করতে পারে, শিশু গাছ জন্ম দিতে পারে। সেই শিশু গাছ থেকে বৃহৎ আকৃতি একটা গাছের জন্ম হতে পারে। তাহলে বীজ কিভাবে বিভিন্ন জায়গায় ছড়ায়, গাছের বংশবিস্তার কিভাবে হয়, সেটুকু এখানটা এই জায়গাটুকু ভালো করে পড়লে তোমরা উত্তরটা করতে পারবে। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, হয়তো কঠিন পাথরের উপর বীজ পড়িলে সেখানে অঙ্কুর বাহিত হইতে পারে না, অঙ্কুর বাহির হইবার জন্য উত্তম জল মাটি চাই। প্রত্যেক বীজ থেকে যে গাছ হবে এ কথা বাস্তব নয়, কারণ প্রত্যেক বীজ যদি অনুকূল পরিবেশ না পায়, সঠিক পরিবেশ না পায়, সে বীজ থেকে গাছ নাও হতে পারে। কিন্তু বীজটি যতদিন থাকবে তার মধ্যে তার সুপ্ত দশা, ভিতরে বীজের ভিতরে শক্ত খোলসের মধ্যে শিশু উদ্ভিদ কি ঘুমিয়ে থাকবে। যখনই ওই বীজটি উপযুক্ত পরিবেশ, ধর একটা পাথরে গিয়ে বীজটি পড়ে আছে, তাহলে পাথর তো আর ওই গাছ জন্ম হওয়ার জন্য সঠিক পরিবেশ নয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত বীজটি শক্ত ঢাকনা বর্তমান থাকবে, তার ভিতরে শিশু উদ্ভিদ ঘুমন্ত অবস্থায় থাকবে। যখনই ওই বীজটি আবার উপযুক্ত, তাহলে একটা পাথরের তলায় গিয়ে পড়লো, তো পাথরের তলায় মাটি জমে জমে যদি উপযুক্ত জল, মাটি, বাতাস পায়, তাহলে আবার বীজটি অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদের জন্ম হতে পারে। তাহলে একটা বীজ যেখানে পড়ে সেখানে অপেক্ষা করে বীজটা অনুকূল পরিবেশ খোঁজার জন্য। যখনই অনুকূল পরিবেশ পাবে, তখনই দেখা যাবে যে ওই বীজ থেকে গাছের জন্ম হতে পারে। যেখানে বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেকদিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। যেখানে বীজ পড়ুক, পাথরের উপরে পড়ুক, সমুদ্রে পড়ুক, সাগরে পড়ুক, মহাসাগরে পড়ুক, যেখানে পড়ুক না কেন, বীজের মধ্যে শিশু উদ্ভিদ ঘুমিয়ে থাকবে, বৃক্ষ শিশু ঘুমিয়ে থাকবে। যখনই সে নিরাপদে থাকবে, অর্থাৎ শক্ত খোলসের মধ্যে তাকে সযত্নে রেখে দেবে, উপরে যতই ঝড় ঝাপটা হোক না কেন, বীজটি ডিমের মধ্যে যেমন সুপ্ত প্রাণী লুকিয়ে থাকে, বীজের মধ্যে সুপ্ত উদ্ভিদ লুকিয়ে থাকবে, সেটা নিরাপদেই থাকবে। যখনই অনুকূল পরিবেশ পাবে, বলছে বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে, ততদিন বাহিরের কঠিন ঢাকনা কাছে শিশুকে নানা বিপদ হইতে রক্ষা করে। যতদিন না পর্যন্ত ওই বীজটি উপযুক্ত পরিবেশ পায়, ততদিন পর্যন্ত ওই বীজটি শক্ত ঢাকনা তার ভিতরে অবস্থিত শিশু উদ্ভিদটিকে সযত্নে টিকে রাখে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়ে থাকে। এই যে বীজগুলি, গাছের বীজগুলি, ফলগুলি আমরা দেখি বিভিন্ন সময়ে, সব বীজই এক সময় পাকে না। আমাদের ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু আছে, তোমরা জানো। কোনো বীজ এর ফল হয়তো বর্ষাকালে পাকে, কোনোটা হয়তো শীতকালে পাকে, কোনোটা হয়তো বসন্তকালে পাকে, কোনটা হেমন্তকালে, কোনটা শরৎকালে, কোনটা গ্রীষ্মকালে, ইত্যাদি ঋতুতে কি থাকে, পেকে থাকে। এখানে কয়েকটা উদাহরণ লেখক তোমাদের দিয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়ে থাকে। আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে। আম গাছের বীজ আর লিচু গাছের বীজ কোন মাসে? বৈশাখ মাসে পাকে। ধান, যব ইত্যাদি আশ্বিন, কার্তিক। বৈশাখ মাস মানে কি? গ্রীষ্মকাল। আর হচ্ছে ধান, যব ইত্যাদি আশ্বিন, কার্তিক মাসে কাটে। তাহলে ধান, যব ইত্যাদি আশ্বিন, কার্তিক মাসে কাটে। তাহলে আশ্বিন কার্তিক মাস কোন ঋতুর মধ্যে পড়ছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে আশ্বিন কার্তিক মাস শরৎ আর হেমন্ত ঋতুর মধ্যে পড়ছে। তাহলে শরৎ হেমন্ত ঋতুর মধ্যে আশ্বিন কার্তিক মাস, অর্থাৎ শরৎ ঋতু বা হেমন্ত ঋতুতে কিসের বীজ? ধানের বীজ, যবের বীজ ইত্যাদি পেকে থাকে। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়। ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে। এই রূপে বীজগুলি চারিদিকে ছড়া পড়ে। আশ্বিন মাসে যে সমস্ত আশ্বিনে ঝড় হয়, সেই ঝড়ে যখন যে আশ্বিন মাসে হতে যে বীজটা পাকলো, সেই ঝড়ে কি হলো, তাণ্ডবে বীজটা, গাছের ডাল ভেঙে গেল, বীজগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। বা যেখানে গিয়ে ছড়াই পড়ে, সেখানে সুপ্ত পরিবেশ, উপযুক্ত পরিবেশ পেলে সেখান থেকে কি হয়, নতুন উদ্ভিদের জন্ম হতে পারে। মনে করো একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। দেখা গেল যে ওই ঝড়ের মধ্যে একটা বীজ মাটিতে গড়াগড়ি করতে করতে লুটাতে, যে যেমন যেমন মন তেমন করে গিয়ে
বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে একটা মাটির ইট আছে, ইটের তলায় গিয়ে তাই সে কি হলো, আটকে পড়লো। এখন বীজটি মানুষের চোখের আড়াল হইল, অর্থাৎ মানুষ বুঝতে পারেনি যে ইটের মধ্যে একটা বীজ লুকিয়েছিল। আমরা অনেক সময় দেখি যে দেখা গেল যে আমাদের আহ, বাড়ির পিছনে বিভিন্ন জঙ্গলের মধ্যে, বাড়ির পিছনে বিভিন্ন নোংরা পরিবেশ পড়ে আছে, বা দেখা গেল বিভিন্ন কয়েকটা ইট রাখা আছে, ইটের মধ্যে একটা গাছ বেরিয়ে গেছে। গাছটা কোথা থেকে বেরোলো? তাহলে এখানে যেটা লেখক বলছেন যে একটা বীজ হয়তো কোনো কারণে ঝড় ঝাপটার মধ্যে এসে ওখানে এসে পড়ে গেছে, তা মানুষের অন্তরালে ছিল, মানুষ বুঝতে পারেনি ওখানে একটা বীজ এসে পড়েছে। একটা ওই বীজ থেকে সুপ্ত উদ্ভিদটিকে যখন অঙ্কুরিত হয়ে একটা গাছে পরিণত হয়েছে, মানুষ হঠাৎ করে দেখতে পাচ্ছে সেখানে একটি গাছের জন্ম হচ্ছে। ওটা বলছে যে একটি বীজ মানুষের চক্ষুর অন্তরালে হইল, আমাদের দৃষ্টি হয়তো অনেক দূরে বটে, কিন্তু বিধাতার সৃষ্টির বাহিরে নয়। দেখো, বীজটা মানুষ দেখতে পায়নি ঠিক, কিন্তু ঈশ্বর বিধাতা আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ তাকে ঠিকই তাকে প্রতিপালন করছেন। পৃথিবীর মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। পৃথিবী হচ্ছে মা, মায়ের ন্যায় পৃথিবী সবাইকে জায়গা দেয়, একটা মানুষকে যেমন জায়গা দেয়, সমস্ত উদ্ভিদ প্রাণী সমস্ত জীবকুলকে জায়গা দিয়ে থাকে। আমরা হয়তো ভাবি না, কিন্তু পৃথিবী মায়ের মতো মমতাময়ী হয়ে সেই বীজটিকে জায়গা দিল কোথায়? ওই ইটের নিচে। বৃক্ষ শিশু মাটিতে ঢাকা পড়িয়া বাহিরে শীত ঝড় হইতে রক্ষা পাইল, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায় পড়ল। এইভাবে বীজগুলি বিভিন্ন জায়গায় নিরাপদে তাদের স্থান পেয়ে যায়। কার দৌলতে? ঈশ্বরের কৃপায়। আর পৃথিবী পৃথিবী মা স্বরূপ মায়ের মতো তাকে লালন পালন করে সেই ভিন্ন ভিন্ন জায়গায় শিশু উদ্ভিদের জন্ম দেয়। তা আমরা এই গল্পের মধ্যে যে জানলাম যে গাছ আমাদের মতো জীবন ধারণ করে থাকে, আমাদের যেমন সুখ দুঃখ ব্যথা বেদনা ইত্যাদি আছে, গাছেরও আছে। আমরা আমাদের যেমন ডিমের মধ্যে প্রাণীকুল সৃষ্টি হয়, উদ্ভিদের ডিম হচ্ছে বীজ, ডিমের মধ্যে যেমন প্রাণ সুপ্ত অবস্থায় থাকে, বীজের মধ্যে শিশু উদ্ভিদ সুপ্ত অবস্থায় থাকে। বীজ কিভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেটা সম্বন্ধে জানলাম। হ্যাঁ, আর জড় পদার্থ প্রাণের মধ্যে পার্থক্য কি সেটা সম্বন্ধে জানলাম। আর বীজকে কিভাবে ঈশ্বর রক্ষা করে আর মায়ের মতো আদর দিয়ে লালন পালন করে পৃথিবী, সেটা সম্বন্ধে জানলাম। তোমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে, সেটা বুঝবে, বুঝে অনুশীলনের উত্তরগুলো করবে। অসুবিধা হলে তোমরা হোয়াটসঅ্যাপে উত্তরগুলো প্রশ্ন করবে, যদি কোনোটা না পারো অবশ্যই সেটা উত্তর দেওয়া হবে। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।